আবারও ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের বিষয় হচ্ছে কি, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। এইখানে তোমার নাম ধাম লিখবা, এখানে শিক্ষকের। এরপর আমরা মূল বিষয়ে আসি। আমাদের মূল হচ্ছে একটি উদ্দীপক, যেখানে দুইটি চিত্র দেওয়া আছে, একটি মোমবাতি আর একটি কি বরফ। চারটা প্রশ্ন দেওয়া আছে। বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ, উদ্দীপকের অর্থাৎ চিত্র 1 যেটা মোমবাতি, মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা। ঘ নম্বরে আছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু দেখি যে বিদ্যুৎ পরিবাহী আসলে কোনগুলো। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী বলে। কয়েকটি বিদ্যুৎ পরিবাহী পদার্থ যেমন ধরো তামা, তারপর হচ্ছে লোহা, সোনা, রূপা, গ্রাফাইট, পারদ, অ্যালুমিনিয়াম। এই ধরনের যে সকল ধাতব পদার্থ আছে এরা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী। আর বিদ্যুৎ অপরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। কয়েকটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যেমন ধরো প্লাস্টিক, শুকনো কাঠ, রাবার, কাগজ, পশমি পোশাক, মেলামাইন, চীনামাটি ইত্যাদি। এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এগুলো তোমরা নিজেরাই জানো। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে আসি। বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহারের কারণ। আমরা জানি তামা বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তামার তার বিদ্যুৎ পরিবহনে কেন ব্যবহার করা হয়? তামা উচ্চ ভোল্ট সহ অনেক বেশি অ্যাম্পিয়ার ইলেকট্রন বহন করে বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিশুদ্ধ তামা নরম হওয়ায় সহজে বাঁকানো যায় বলে বাড়ি ওয়ারিং সুবিধা হয়। তাছাড়া নরম হওয়ার কারণে সহজে চিকন শুকনো তারে পরিণত করে বিভিন্ন সাইজের কেবল উৎপাদন করা যায়। তামা বাতাসে সহজে বিক্রিয়া করে না। তামা কেবল কোনো শক্ত বা জটিল প্রক্রিয়া ছাড়াই পেঁচিয়ে জোড়া দেওয়া যায়, এবং পেঁচিয়ে দিলেও উচ্চ অ্যাম্পিয়ার পরিবহনে সময় অপচয় কম হয়। অর্থাৎ এই ধরনের সুবিধাগুলোর জন্যই আমরা মূলত কি করি, তামার তার ব্যবহার করি। এবার আমরা একটু গ নং প্রশ্নে দেখি যে প্রথম চিত্রে মোম গলার পরের অবস্থাটা আসলে কি। মোম হচ্ছে হাইড্রোকার্বন। ভিন্ন ভিন্ন মোমে অন্যান্য কিছু মূলক থাকলেও মূল উপাদান হাইড্রোজেন। তাপে মোম গলার পর তাতে দহন বিক্রিয়া ঘটে। তবে যতটা মোম একসাথে গলে ততটা দ্রুত একসাথে বিক্রিয়া করতে না পারায় কিছু গলিত মোম নিচে নেমে শীতল হয়ে শক্ত মোমে পরিণত হয়, কিন্তু অধিকাংশ মোম কি হয়, গলিত মোম দহনে বিক্রিয়া ঘটায়। মোমবাতির দহন দুই ধাপে হয়। প্রথম ধাপে মোম গলে কৈশিক টানে সলতে বেয়ে উপরে ওঠে। এখানে সলতের কাছাকাছি যেখানে নীল রঙের আগুন জ্বলতে দেখা যায় সেখানে মূলত মোম বাষ্প থেকে হাইড্রোজেন পৃথক হয়ে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঘটায়। বিক্রিয়াটা হচ্ছে কি, H2 অর্থাৎ হাইড্রোজেন প্লাস O2 অক্সিজেন ইকুয়াল কি হচ্ছে H2O। এতে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং হাইড্রোকার্বনের অতি ক্ষুদ্র কার্বন পরমাণু মুক্ত হয়। এই কার্বন পরমাণু পানি বাষ্পের ঊর্ধ্বমুখীর সাথে নীল আগুনের উপরের দিকে যায় এবং সেখানে তাপের প্রভাবে আবারও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটা কীরকম, C+O2 অর্থাৎ কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল কি হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এভাবে মোমবাতির মোম গলে তা বাতাসের সাথে কম্বাসন দহন বিক্রিয়া করে। আমরা একটু দেখি ঘ নং প্রশ্ন। ঘ নং প্রশ্ন কি ছিল, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আমরা একটু দেখি মোমবাতি এবং বরফের যে চিত্র দুটি আছে তাদের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই কিনা। গলনাঙ্ক কি, গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে থাকে তাকে ওই বস্তুর গলনাঙ্ক বলে। আমরা জানি মোম তাপে গলতে থাকে, যে তাপমাত্রায় মোম গলতে থাকে তাকে মোমের গলনাঙ্ক বলে। মোমের গলনাঙ্ক নির্ণয়ের জন্য ছোট্ট একটি পরীক্ষা করা যাক। প্রয়োজনীয় উপকরণগুলো আমরা নিয়ে নেই। কি কি নিব, একটি বিকার, মোম, থার্মোমিটার, টেস্ট টিউব, স্পিরিট ল্যাম্প, তার জালি, ত্রিপদী স্ট্যান্ড, লম্বা স্ট্যান্ড। কাজের ধারা, একটি টেস্ট টিউবে ছোট ছোট কিছু মোমের টুকরা নেই, একটি ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি দিয়ে তার উপর একটি বিকারে পানি নিয়ে বসিয়ে দেই। একটি লম্বা স্ট্যান্ডের সাহায্যে টেস্ট টিউবটিকে বিকারের পানির ভেতর এমনভাবে রাখি যাতে টেস্ট টিউবের তলা বিকারের লেগে না যায়। বিকারের পানিতে একটি থার্মোমিটার রাখি। এবার স্পিরিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকি। পর্যবেক্ষণ করে দেখি।
তাপ দিতে দিতে যখন মোম গলা শুরু করবে তখনই থার্মোমিটার তাপমাত্রা দেখে নেই। ফলাফল কি? তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। অর্থাৎ মোমের গলনাঙ্ক হচ্ছে কত তাহলে? 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মোমের তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তা গলে তরলে পরিণত হয়। হিমাঙ্কটা একটু দেখি। যে তাপমাত্রায় কোনো বস্তু শীতল হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তাকে ওই বস্তুর হিমাঙ্ক বলে। এবার আমরা একটু পরীক্ষা করি। কাজের জন্য আমরা একটি বড় বিকারে ঠান্ডা পানি নিব। উপরে উল্লেখিত গলিত মোমের টেস্ট টিউবটি একটি থার্মোমিটারে প্রবেশ করিয়ে দ্রুত বিকারে পানিতে রাখি। পর্যবেক্ষণ: যখনই ঠান্ডা পানির জন্য মোম জমে শক্ত হওয়া শুরু করবে ঠিক তখনই থার্মোমিটারের তাপমাত্রা দেখে নেই। ফলাফল: 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া গেল। এখানে গলিত তরল মোম ঠিক এই 57 ডিগ্রি সেলসিয়াস থেকে কমা শুরু করলে তা জমতে থাকে, তাই মোমের হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ যখন শক্ত অবস্থায় যায় বা কঠিন অবস্থায় যায় তখন যে তাপমাত্রা থেকে নামতে থাকে সেটা হচ্ছে মোমের হিমাঙ্ক। কাজেই বলা যায় যে মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই 57 ডিগ্রি সেলসিয়াস। আবার দ্বিতীয় চিত্রে বরফ বরফ সাধারণত 0 ডিগ্রি তাপমাত্রা থেকে সামান্য বাড়লেই গলতে শুরু করে, তাই বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। পরীক্ষণের জন্য আমরা বরফের গায়ে থার্মোমিটার রেখে পর্যবেক্ষণ করলে দেখতে পাবো যে বরফ গলা শুরু করেছে, কিন্তু থার্মোমিটারের তাপমাত্রা 0 ডিগ্রিতে রয়েছে। এবং বরফের ক্ষেত্রেও তরল পানি শীতলীকরণ করলে 0 ডিগ্রিতে এসে বরফে পরিণত হয়, তাই বরফের হিমাঙ্ক আমরা কি ধরতে পারি? 0 ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা বলতে পারি যে চিত্র দুটিতে একটির গলনাঙ্ক ও হিমাঙ্কের সাথে অপরটির গলনাঙ্ক ও হিমাঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু একই পদার্থ মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই এবং বরফের গলনাঙ্ক হিমাঙ্ক একই। অর্থাৎ পদার্থ দুটির গলনাঙ্ক যা হিমাঙ্ক তাই। এই ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। তোমরা অ্যাসাইনমেন্টটি আরো সুন্দর করে তৈরি করে জমা দিবা। এনি টাইম স্কুল চেষ্টা করে সবার আগে সর্বোচ্চ মানের ভিডিও প্রোভাইড করার। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।